প্রিয় ছাত্ররা, দেখো আজকে আমরা কাইনেটিক্সের একটা ছোট টপিক বাদ থেকে গেছে, সেটা আলোচনা করব এবং তার সঙ্গে কিছু নিউমেরিক্যাল প্রবলেমস বা গাণিতিক উদাহরণ করব, তাহলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো টপিকটা হলো এফেক্ট অফ ক্যাটালিস্ট অন রিঅ্যাকশন রেট। এফেক্ট অফ ক্যাটালিস্ট অর্থাৎ অনুঘটকের প্রভাব অন রিঅ্যাকশন রেট, বিক্রিয়া হারের উপরে। তো এটা আমরা সকলেই জানি যে অনুঘটক সাধারণত আমরা যেটা ধনাত্মক অনুঘটক হিসেবেই বলি। অনুঘটক বলতে সাধারণত ধনাত্মক অনুঘটক কি বোঝায়? তারা কি করে? তারা বিক্রিয়ার হারকে বাড়িয়ে দেয়। তো তার মানে অনুঘটক বিক্রিয়ার হারকে বাড়িয়ে দিচ্ছে। তো কাইনেটিক্সে আমরা সেটাকে কিভাবে ব্যাখ্যা করব? কেন বেড়ে যাচ্ছে রিঅ্যাকশন রেট, সেটা একটা লেখচিত্রের মাধ্যমে আমরা পরিষ্কার বুঝতে পারব। দেখো, আমরা সক্রিয়করণ শক্তির ধারণা লেখচিত্র থেকে পেয়েছি। সেখানে দু ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা লেখচিত্র করেছিলাম, একটা তাপদায়ী আর একটা তাপগ্রাহী। তো যে কোনো একটা বিক্রিয়া দিয়ে ব্যাপারটা বোঝা যাবে। আমরা ধরো তাপদায়ী বিক্রিয়াটাই ধরছি। এখানে ছিল রিঅ্যাক্ট্যান্ট আর এখানে হচ্ছে প্রোডাক্ট। আর ফর রিঅ্যাক্ট্যান্ট, পি ফর প্রোডাক্ট। এবং সেখানে আমরা পেয়েছিলাম বিক্রিয়াটা এইভাবে হয়েছিল, তাই তো? স্ট্রেট আর কি এইভাবে হয়েছিল বিক্রিয়াটা। এবং সেখানে এটা ছিল এই বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি, অর্থাৎ ই এ, সক্রিয়করণ শক্তি। এবং এটা অনুঘটক ছাড়াই ঘটেছে। এখন যদি বিক্রিয়াটা অনুঘটক দিয়ে ঘটে, তাহলে সেক্ষেত্রে বিক্রিয়ার হারটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে লেখচিত্র কিরকম হবে? লেখচিত্রটা হবে এইরকম, এইরকম। এখানে সক্রিয়করণ শক্তি হচ্ছে এটা, এটা ই সি ধরো। এখানে ইটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, উইদাউট ক্যাটালিস্ট। আর ইসিটা হলো অ্যাক্টিভেশন এনার্জি উইথ ক্যাটালিস্ট। অর্থাৎ একটা অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট সেটা ইএ, আর যেটা প্রেজেন্স অফ ক্যাটালিস্ট সেটা ইসি আমরা ধরেছি। তো তাহলে দেখো এখানে পরিষ্কার, ইট ইজ ক্লিয়ার, ইসি ইজ লেস দ্যান ইএ। অর্থাৎ ক্যাটালিস্টের প্রেজেন্সে যখন বিক্রিয়াটা ঘটছে, তখন সক্রিয়করণ শক্তির মান কমে যাচ্ছে। তো সক্রিয়করণ শক্তি না জোগাড় করতে পারলে, আমরা আগের দিনে পড়েছি, বিক্রিয়কগুলো বিক্রিয়া ঘটাতে পারবে না, তারা বিক্রিয়া ঘটানোর যোগ্যতা অর্জন করতে পারবে না। আর সক্রিয়করণ শক্তির মান যদি খুব বেশি হয়, তাহলে অনেক বিক্রিয়কই সেই শক্তিটা অর্জন করতে সক্ষম হবে না, ফলে বিক্রিয়ার হার কমে যাবে। যখন সক্রিয়করণ শক্তির মান কমে যাবে, তখন অনেক বিক্রিয়কই সেই সক্রিয়করণ শক্তির মান জোগাড় করে নেবে এবং বিক্রিয়া ঘটাবে, তার ফলে বিক্রিয়ার হারও বেড়ে যাবে। সুতরাং এখানে পরিষ্কার যে ক্যাটালিস্ট কেন বিক্রিয়ার হারটাকে বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে? তাহলে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, the path of reaction
is changed, রিঅ্যাকশনের পথটা পাল্টে যাচ্ছে। The activation energy gets reduced, সক্রিয়করণ শক্তির মান কমে যাচ্ছে। As a result, এর ফলে maximum reactant molecules are able to attain the activation energy. That is why the rate increases. এই কারণেই বিক্রিয়ার হারটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে মূল কারণ হচ্ছে বিক্রিয়ার পথটাকে পাল্টে দিচ্ছে। এই পথ পাল্টে দিচ্ছে এমন ভাবে যাতে সক্রিয়করণ শক্তির মানটা কমে যাচ্ছে। ফলে এখন ম্যাক্সিমাম অণু, বিক্রিয়ক অণু এই এনার্জিটা অ্যাকোয়ার করে নিচ্ছে, ফলে বিক্রিয়ার হার বেড়ে যাচ্ছে। এখানে একটা বিষয় দেখার, দেখো এই যে ডিফারেন্সটা, এটা তো প্রোডাক্টের এনার্জি, বিক্রিয়াজাত পদার্থের এনার্জি, আর এইখানে ছিল তোমার বিক্রিয়কের এনার্জি। তাহলে যখন আর থেকে পি তে গেল, এর এনার্জি অনেক কমে গেল, তাহলে বাকি এনার্জিটা কি হবে, বেরিয়ে চলে যাবে। এটা কি আমরা বলছি ডেল এইচ, হিট অফ রিঅ্যাকশন বা এনথালপি অফ রিঅ্যাকশন। এখানে ডেল এইচটা নেগেটিভ হয় যেহেতু এক্সোথার্মিক রিঅ্যাকশন। তো ডেল এইচ কিন্তু in both the case del H will remain same, অর্থাৎ উইদাউট ক্যাটালিস্ট যা del H হবে, উইথ ক্যাটালিস্ট একই del H হবে। del H এর উপর কোনো প্রভাব পড়বে না, শুধু রেটের উপর প্রভাব পড়বে। এটা আমরা কাইনেটিক্স দিয়ে ব্যাখ্যা করলাম বা অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে ব্যাখ্যা করলাম যে ক্যাটালিস্ট কিভাবে রিঅ্যাকশন রেটটাকে বাড়িয়ে দেয়। সারফেস কেমিস্ট্রিতেও তোমরা নিশ্চয়ই পড়ছো বা পড়বে, ক্যাটালিস্ট কিভাবে বিক্রিয়া ঘটায় বা সেখানকার মেকানিজমটা কি সেটা সেখানে আছে। তো এই দুটো মিলিয়ে আমরা আমাদের ধারণাটা কমপ্লিট করতে পারবো বা কনসেপশনটা ক্লিয়ার করতে পারবো কেন ক্যাটালিস্টের প্রয়োজন রিঅ্যাকশন রেটটা বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে। তবে এটা মনে রাখতে হবে, ক্যাটালিস্ট কিন্তু কোনো রিঅ্যাকশন ঘটাতে পারে না। ক্যাটালিস্টের বাংলা কি, অনুঘটক। একটা বিক্রিয়া ঘটে, রেটটা স্লো, তাকে বাড়িয়ে দিতে পারে, কিন্তু কোনো বিক্রিয়া যদি না ঘটে তাকে কোনোদিন ঘটাতে পারবে না, সে ক্ষমতা ক্যাটালিস্টের নেই। যেমন ঘটকের কাজ কি, ঘটকের কাজ হলো পাত্রর সঙ্গে পাত্রীর বা পাত্রপক্ষকে পাত্রীর সন্ধান দেওয়া বা পাত্রীপক্ষকে পাত্রের সন্ধান দেওয়া, তারপরে বিয়ে শাদী সম্পন্ন হয়। তো যদি কপালে না থাকে, ঘটক হাজার চেষ্টা করলেও জুড়ি বাঁধতে পারবে না। সে কথাই আছে, চুড়িয়া বানতি হ্যায় দোকানों में আর জড়িয়া বানতি হ্যায় উপর আসমানों में। অর্থাৎ যদি কপালে না থাকে, ঘটকের ক্ষমতা নেই যে পাত্রের সঙ্গে পাত্রের বিয়ে দেবে। সুতরাং এখানেও তাই, অনুঘটকের ক্ষমতা নেই বিক্রিয়া ঘটানোর, শুধু বিক্রিয়ার হারকে প্রভাবিত করতে পারে। সুতরাং আমাদের কেমিক্যাল কাইনেটিক্সে থিওরি যেগুলো ছিল আমরা শেষ করলাম। এখন আমরা এর উপর কিছু নিউমেরিক্যাল প্রবলেমস করব। দেখো, নিউমেরিক্যাল প্রবলেমস গুলো প্রথমের দিকে আমরা কিছু করেছি, যেগুলো বিক্রিয়ার হার সংক্রান্ত বা ক্রম সংক্রান্ত। তারপরে আমরা যে
শূন্যক্রম বিক্রিয়া বা প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ করেছিলাম আর শেষে সক্রিয়করণ শক্তি করলাম, এর উপর কিছু প্রবলেম বিশেষ করে থাকে। তাহলে নেক্সট টপিক আমাদের নিউমেরিক্যাল প্রবলেমস। নিউমেরিক্যাল প্রবলেমস, প্রথম একটা অঙ্ক দেখো। The initial concentration of reactant in a zero order reaction is 1.386 mole per liter. একটা শূন্যক্রম বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব 1.386 মোল পার লিটার। The half life is 20 সেকেন্ড, 20 সেকেন্ড হাফ লাইফ, অর্ধায়ু 20 সেকেন্ড। ক্যালকুলেট, গণনা করো the rate constant, concentration of reactant after 30 সেকেন্ড। তাহলে হার ধ্রুবক গণনা করতে হবে এবং 30 সেকেন্ড পরে বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো তাহলে এখানে আমাদের কোন ফর্মুলা অ্যাপ্লাই করব আমরা, সেটা হচ্ছে হাফ লাইফের একটা ফর্মুলা আছে শূন্যক্রম বিক্রিয়ায়, আর সমাকলিত রূপ আমরা পেয়েছি। তো শূন্যক্রম বিক্রিয়ার হাফ লাইফ ফর a zero order reaction the half life এর সমীকরণ কি ছিল? T half সমান A বাই, এখানটা যদি আমরা A0 করি A0 বাই 2K, এটা ছিল তো। তাহলে এখানে তোমার A0 দেওয়া আছে, হিয়ার A0 মানে বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব, ইনিশিয়াল কনসেন্ট্রেশন দেওয়া আছে 1.386 মোল পার লিটার, আর T হাফ দেওয়া আছে, অর্ধায়ু 20 সেকেন্ড। Therefore K সমান কত হবে? A0 বাই 2 into T half সমান 1.386 by 2 into 20। এটার মান আসবে গণনা করলে 0.03465 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এই কে এর ইউনিট শূন্যক্রম বিক্রিয়ায় কে এর ইউনিট হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম রেট কনস্ট্যান্টের এটা। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে 30 সেকেন্ড পরে বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে সেটা বের করতে হবে। 30 সেকেন্ড পরে বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে? তো তার জন্য আমরা কি করব? সমাকলিত রূপ, the integrated rate equation for zero order reaction is K equals to A0 by A0 minus A by T। এটা ছিল শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ ছিল এটা। তো এখানে এবার দেখো কে আমরা পেয়ে গেছি, কে পেয়ে গেছি, টিটা বলে দিয়েছে 30, A0 বলাই আছে 1.386,
তাহলে হিয়ার k equals to এটা 0.03465 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। আচ্ছা, A0 equals to 1.386 মোল পার লিটার, আর টি এর মান বলে দিয়েছে 30 সেকেন্ড। তাহলে মানগুলো আমরা বসিয়ে দিই। Therefore A0 বা k এর মান বসিয়ে দাও 0.03465 equals to 1.386 minus a। এটাই হচ্ছে কিন্তু তোমার টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব। এখানে 30 সেকেন্ড পরে বিক্রিয়কের গাঢ়ত্ব হচ্ছে a। তাহলে এটা মাইনাস a বাই টি হলো 30। Therefore 1.386 minus a এটা সমান 0.03465 into 30। এই দুটো যদি গুণ করে দেওয়া হয় 1.0395 এটা হবে। Therefore a সমান হবে, এটাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে ওটা এইদিকে আসবে 1.386 minus 1.0395, এটা মাইনাস করলে হবে 0.3465 মোল পার লিটার। তাহলে 30 সেকেন্ড পরে এর গাঢ়ত্ব হবে 0.3465 মোল পার লিটার। তাহলে এটা শূন্য ক্রম বিক্রিয়া একটা অঙ্ক হলো। দ্বিতীয় একটা প্রবলেম দেখো, এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন থেকে, ফার্স্ট অর্ডার থেকেই বেশি প্রবলেম থাকে সাধারণত। A first order reaction takes 10 minutes for 50% to occur. একটা প্রথম ক্রম বিক্রিয়ার 50% শেষ হতে 10 মিনিট সময় লাগে। What fraction of the reactant will be present after 20 minutes? 20 মিনিট পরে বিক্রিয়কের কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে? তার একটা প্রথম ক্রম বিক্রিয়ার 50% মানে অর্ধেক শেষ হতে 10 মিনিট সময় লাগে বলেছে। তার মানে এটাই ওর টি হাফ, অর্ধায়ু। তাহলে বিক্রিয়াটা 20 মিনিট পরে বিক্রিয়কের কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে। তো আমরা দেখো, মনে করো আমরা এর আগে প্রথম বিক্রিয়ার n-তম অর্ধায়ু পরে কত পরিমাণ অবশিষ্ট থাকে তার একটা ফর্মুলা বের করেছিলাম। তাহলে সলিউশনটা করতে গেলে প্রথমে আমাদের the concentration of reactant present after nth half life is কি ছিল? equals to a by 2 to the power n ছিল। এটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, প্রাথমিক গাঢ়ত্ব বা প্রারম্ভিক গাঢ়ত্ব, আর এনটা হচ্ছে নাম্বার অফ হাফ লাইফ। এবং নাম্বার অফ হাফ লাইফ, এবং সেখানে n equals to t by t half বলা হয়েছিল। তো এখানে t সমান দিয়ে দিয়েছে কত? 20 মিনিট, আর t half হচ্ছে 10 মিনিট।
তাহলে n সমান কত? দেখো n সমান 20/10 মানে 2। অর্থাৎ দুটো হাফ লাইফ পরে বিক্রিয়কের কতটা অবশিষ্ট থাকছে সেটা আমাদের বের করতে হবে। Therefore concentration after 20 second equals to A by 2 to the power 2, A by 4, that is 1 by 4 into A। তার মানে এর 1/4 এটা কি প্রারম্ভিক গাঢ়ত্ব, তাহলে তার 1/4 অংশ অবশিষ্ট থাকবে। বা আমরা এটা যদি ভাগ করে দিই 0.25 A হবে, এর এত অংশ, তাহলে আনসারটা হবে therefore 0.25 fraction of initial concentration will be present, বা 1/4 of initial concentration will be present। প্রারম্ভিকের 1/4 অংশ অবশিষ্ট থাকবে, বা প্রারম্ভিকের 0.25 অংশ ভগ্নাংশ অবশিষ্ট থাকবে। নেক্সট প্রবলেম দেখো, the rates of a first order reaction after 10 and 20 minutes are 0.04 mole per liter per second and 0.03 mole per liter per second respectively। অর্থাৎ 10 মিনিট পরে এবং 20 মিনিট পরে একটা প্রথম ক্রম বিক্রিয়ার হার যথাক্রমে 0.04 and 0.03 মোল পার লিটার পার সেকেন্ড। ক্যালকুলেট দ্য হাফ লাইফ, এখান থেকে আমাদের অর্ধায়ু গণনা করতে হবে। তাহলে দুটো ভিন্ন সময়ের ভিন্ন হার দেওয়া আছে, বিক্রিয়া হার, সেখান থেকে আমাদের অর্ধায়ু গণনা করতে হবে। তাহলে কি করে আমরা এটাকে সমাধান করব? প্রথম কথা, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে ফর a first order reaction we have rate equals to rate constant into molar concentration of A to the power 1। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটা এখানে লিখে দাও, A থেকে প্রোডাক্ট we have, অর্থাৎ A থেকে যদি বিক্রিয়াজাত পদার্থ হয় এরকম একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হয়, তাহলে সেক্ষেত্রে তার হার সমীকরণ হবে রেট ইকুয়ালস টু হাফ ধ্রুবক ইন্টু A এর মোলার গাঢ়ত্ব টু দা পাওয়ার 1, হাফটা 1 যেহেতু প্রথম ক্রম বিক্রিয়া। আচ্ছা, তাহলে আমাদের এখানে দুটো রেট দেওয়া আছে, therefore একটা হচ্ছে দেখো 0.04 equals to K into A, এটা আমরা একটা সমীকরণ পেলাম। আর একটা রেট দেওয়া আছে 0.03 equals to K into A, এটা A1, এটা A2। একটা 10 মিনিট পরে রেট দেওয়া আছে, তো 10 মিনিট পরে বিক্রিয়কের গাঢ়ত্বটাকে আমরা A1 ধরে নিচ্ছি। আর আরেকটা 0.03 দেওয়া আছে রেট, সেটা 20 মিনিট পরে, তো 20 মিনিট পরে গাঢ়ত্বটাকে ধরে নিচ্ছি আমরা A2। অর্থাৎ A1 হচ্ছে concentration after 10 minutes, আর A2 হলো concentration after 20 minutes। ধরে নিলাম, তাহলে দুটো সমীকরণ পেলাম আমরা।
এখন আমরা যদি 1/2 করি, 1/2 কি পাবো? a1/a2 পাবো। কেটা কেটে যাবে, হার ধ্রুবক তো একই থাকবে। ওটা তো উষ্ণতা যদি নির্দিষ্ট থাকে তাহলে হার ধ্রুবক একটা বিক্রিয়ার ক্ষেত্রে একই থাকবে, হার যাই হোক, গাঢ়ত্ব যাই হোক, হার যাই হোক, হার ধ্রুবক কিন্তু সবসময় একই থাকে। সেই জন্য দুটোই কে, এটা k1 k2 হবে না। তাহলে a1/a2 সমান হবে 0.04/0.03, মানে 4/3 পেলাম। এটা একটা আমাদের মান এলো। এবারে আমরা প্রথম ক্রম বিক্রিয়ার যে সমাকলিত রূপ, সেখান থেকে দুটো ভিন্ন সময়ে দুটো সমীকরণ পাবো। এবারে আমরা t সমান 2.303/k log of a0/a, এই সমীকরণ আমরা প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ পাই, এই সমীকরণটা। তাহলে এইখান থেকে আমরা প্রথমে লিখব 10 সমান 2.303/k log of a0/a1। এটা ধরো 3 নম্বর সমীকরণ। আর একটা সমীকরণ পাবো 20 সমান 2.303/k log of a0/a2 পেলাম। এইবার আমরা কি করব, এটা 4 নম্বর সমীকরণ। 4 থেকে 3 মাইনাস করব, 4 - 3 করলে কি পাবো? 20 - 10 সমান 2.303/k, এটাকে কমন নিয়ে নাও। তাহলে লগ অফ এইটা মাইনাস এইটা, তো লগ a মাইনাস লগ b এর যে ফর্মুলা সমান লগ a/b, সেটা করলে আমরা লগ অফ a1/a2 পাবো। ক্লিয়ার? লগ a মাইনাস লগ b এর ফর্মুলা অ্যাপ্লাই করা হলো। এখন এই মানটা দেখো আমাদের বের করা আছে 4/3, তাহলে সমান 10 সমান 2.303/k log of 4/3 और k সমান 2.3 ইন্টু এই log 4/3 এর মান কত? 0.1249 বাই 10, এটা সমান আসবে তোমার 0.0288 সেকেন্ড ইনভার্স। যেহেতু প্রথম ক্রম বিক্রিয়া, তার হার ধ্রুবকের একক হচ্ছে সেকেন্ড ইনভার্স, সেখান থেকে আমরা কে পেয়ে গেলাম। আচ্ছা, এবার অর্ধায়ু বের করতে বলেছে। অর্ধায়ুর সঙ্গে কে এর কি সম্পর্ক? t হাফ সমান 0.693/k, 0.693/k এর মান এটা 0.0288 সমান, এর মানটা আসবে তোমার 24.06 সেকেন্ড। অঙ্কে কি ছিল, সেকেন্ড না মিনিট? মিনিট ছিল, সরি। তাহলে এটা মিনিট ইনভার্স হবে, আর এটা হবে মিনিট। তো তাহলে এখানে আমরা দুটো সমীকরণ অ্যাপ্লাই করলাম, একটা রেট ইকুয়ালস টু আর একটা ওই ইন্টিগ্রেটেড ইকুয়েশন, যেটা সেখান থেকে আমরা
আলটিমেট হাফ লাইফটা পেয়ে গেলাম। দেখো, নেক্সট প্রবলেম হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া সংক্রান্ত প্রবলেম, একটু নতুন ধরনের। অঙ্কটা খুব বড় লাগছে দেখতে, কিন্তু কিছুই নেই এর মধ্যে, খুব সহজ অঙ্ক। For the decomposition reaction of H2O2, the concentration of remaining H2O2 is measured by titrating a definite volume of aqueous H2O2 solution at a definite interval of time with KMnO4 solution. হাইড্রোজেন পারঅক্সাইডের যে বিয়োজন হয়, সেই বিয়োজনটাতে একটা নির্দিষ্ট সময় অন্তর একটা নির্দিষ্ট আয়তনের দ্রবণ নিয়ে KMnO4 দ্রবণ দিয়ে টাইট্রেশন করা হয়েছে। তো সেই টাইট্রেশন করার ফলে হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণে কতটা অবশিষ্ট থাকছে সেটা গণনা করা হয়েছে, সেটা মাপা হয়েছে। আর KMnO4 কত কত করে লেগেছে তার একটা রেজাল্ট ছকে দেওয়া হয়েছে। একেবারে শুরুতে যখন বিক্রিয়া শুরু হয়নি ধরো, তখন একটা নির্দিষ্ট আয়তনে হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণ ধরো 5 ml তুলে নেওয়া হলো। সেই 5 ml কে টাইট্রেশন করা হলো KMnO4 দিয়ে। তাতে দেখা যাচ্ছে KMnO4 এর আয়তন লেগেছে 22.8 ml। অর্থাৎ একদম শুরুতে হাইড্রোজেন পারঅক্সাইড যেটা ছিল পুরোটাই আছে, সেটা প্রারম্ভিক গাঢ়ত্ব যেটা সেটাই আছে, তার জন্য KMnO4 এর ভলিউম হচ্ছে 22.8। এবার 300 সেকেন্ড পর আবার 5 ml তুলে নেওয়া হলো দ্রবণটা, নিয়ে টাইট্রেশন করা হলো। দেখা গেল এখন কিন্তু ভলিউম লাগছে 17.6। তার মানে এই 300 সেকেন্ডে, তার মানে 5 মিনিটে কিছুটা হাইড্রোজেন পারঅক্সাইড বিয়োজিত হয়ে গেছে, ভেঙে গেছে। তো বাকি কতটা আছে সেটার জন্য আমাদের KMnO4 লাগলো 17.6। আবার 300 সেকেন্ড অর্থাৎ 5 মিনিট পর আবার 5 ml তোলা হলো, নিয়ে টাইট্রেশন করা হলো, 13.8 লাগলো। আবার 5 মিনিট পর বা 300 সেকেন্ড পর করা হলো 10.6 লাগলো। আবার 300 সেকেন্ড পর করা হলো 8.2 লাগলো। তাহলে যত সময় যাচ্ছে দেখো KMnO4 এর আয়তন কম হচ্ছে। কেন? কারণ হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে যাচ্ছে, ফলে অবশিষ্ট হাইড্রোজেন পারঅক্সাইডের মানটা কমে যাচ্ছে, সেই জন্য KMnO4 এর আয়তন কমে যাচ্ছে। তো এই যে ডেটা, এই ডেটা দিয়ে দিয়েছে এরা, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে যে শো দ্যাট দ্য রিঅ্যাকশন ইজ ফার্স্ট অর্ডার অ্যান্ড ক্যালকুলেট দ্য রেট কনস্ট্যান্ট। দেখাও যে বিক্রিয়াটা প্রথম ক্রমের এবং বিক্রিয়ার হার ধ্রুবক গণনা করো। তো এই ধরনের বিক্রিয়া করার পদ্ধতি হচ্ছে বা নিয়ম হচ্ছে প্রথম ক্রম ধরেই আমাদের করতে হবে। অনেক সময় তো আমরা প্রমাণ করি ধরে, তো আমরা প্রথম ক্রম বিক্রিয়া ধরে নিয়ে তার সমাকলিত সমীকরণ অ্যাপ্লাই করে আমরা কে এর মান নির্ণয় করব বিক্রিয়াটার। তো সেখানে এই বিভিন্ন সময়ে কতগুলো কেস আছে দেখো, 1, 2, 3, 4টে সময়ে 4 রকম রেজাল্ট এসছে। তাই 4 রকমের আমাদের হার ধ্রুবক পাওয়া যাবে। তো দেখা যাবে যদি আমরা দেখতে পাই যে 4টে ক্ষেত্রেই হার ধ্রুবকের মান প্রায় সমান, তাহলেই প্রমাণ হবে যে এটা প্রথম ক্রমের বিক্রিয়া। কারণ আমরা প্রথম ক্রমের বিক্রিয়ার সমীকরণ ধরে করেছি, তাহলে সবাই যদি এই সমীকরণটাকে মানে, সব তথ্যগুলোই যদি এই সমীকরণটা ফলো করে, একই যদি রেজাল্ট আসে, তার মানে নিশ্চয়ই এটা ফার্স্ট অর্ডারই হবে। তা না হলে এই তথ্য মিল ওখানে সিদ্ধ হতো না, ডেটাগুলো ওখানে পুট করলে সেটা ফলো হতো না। যাই হোক, তাহলে দেখো আমাদের এখানে বিক্রিয়া দরকার নেই। হাইড্রোজেন পারঅক্সাইড জল আর অক্সিজেনে বিয়োজিত হয়, এটা আমাদের দরকার নেই এখানে বিক্রিয়াটা। আমরা
সমীকরণ যেটা k সমান 2.303/t log of a by a minus x, এই যে সমীকরণটা আমরা জানি, এই সমীকরণটা প্রথমে লিখব। এখানে a হচ্ছে প্রারম্ভিক গাঢ়ত্ব আর a minus x হচ্ছে t সময় পরে গাঢ়ত্ব। তো এখানে একটা জিনিস পরিষ্কার দেখো, হিয়ার a is proportional to the concentration of a is proportional to volume of KMnO4 at t equals to 0, that is V0. A is proportional to V0. এটা তো প্রারম্ভিক গাঢ়ত্ব। তাহলে একদম শুরুতে আমরা যখন টাইট্রেশনটা করলাম তার জন্য KMnO4 এর যে আয়তনটা লাগলো সেটাকে আমরা V0 বলছি। তো এই আয়তনটা নিশ্চয়ই প্রারম্ভিক গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক হবে, অর্থাৎ যদি H2O2 বেশি থাকে প্রথমে V0 বেশি হবে, যদি কম থাকে V0 কম হবে, তেমন এর সঙ্গে সমানুপাতিক। তাহলে এই যে আয়তনটা 22.8, এইটাই হচ্ছে V0 22.8, আর এটাই আমরা সমান A বা A সমান V0 এটা লিখি। আচ্ছা, আর a minus x is proportional to volume of KMnO4 at time t, that is Vt. তো যত সময় এগোচ্ছে তত হাইড্রোজেন পারঅক্সাইডের অবশিষ্ট পরিমাণ কমে যাচ্ছে। তো a minus x টা তো অবশিষ্ট পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইডের, তো সেটা যদি কম হয় KMnO4 কম লাগবে, সেটা যদি বেশি থাকে KMnO4 বেশি লাগবে, তার মানে সমানুপাতিক। সুতরাং আমরা a minus x এর জায়গায় Vt লিখতে পারবো, অর্থাৎ t সময়ে KMnO4 এর আয়তন। যেমন 300 সেকেন্ডে এটা, 600 সেকেন্ডে এটা, 900 সেকেন্ডে এটা, 1200, এগুলো সব Vt, আর এটা হচ্ছে V0। তাহলে এখন দেখো আমার সমীকরণটা পাল্টে গেল। সমীকরণটা কি হলো? যেহেতু প্রপোর্শনাল, k সমান তাহলে হয়ে গেল 2.303/t log of V0 by Vt। এটা প্রপোর্শনাল টু V0 আর এটা প্রপোর্শনাল টু Vt, এটা তো অনুপাত, তো তাহলে ওটা V0 by Vt হয়ে যাবে। এবার আমরা একটা, দুটো, তিনটে, চারটে ডেটা দিয়ে চারটে কি বার করব। প্রথমে K1 সমান 2.303/300, এইটা নিচ্ছি। লগ V0 এর মান এটা আগে বলেছি 22.8, আর Vt হচ্ছে 17.6। এখান থেকে একটা মান আসবে, এই মানটা হচ্ছে 8.441 into 10 to the power minus 4 সেকেন্ড ইনভার্স। আচ্ছা, একটা হয়ে গেল। এরপর K2 সমান 2.303/600 log of V0 সেম আছে 22.8, এখন 600 তে Vt হচ্ছে 13.8, এটা সমান মান আসবে 8.37 into 10 to the power minus 4 সেকেন্ড ইনভার্স। দুটো মান হলো। 3 নম্বর দেখো, K3 equals to 2.303/900 log of 22.8 by 10.6, এটা সমান আসবে 8.511 into 10 to the power minus 4 সেকেন্ড ইনভার্স।
আর K4 2.303 বাই 1200 লগ অফ 22.8 বাই 8.2, এটার সমান আসবে 8.523 ইন্টু 10 টু দ্য পাওয়ার -4 সেকেন্ড। তাহলে এই চারটে মান দেখো কে, চারটে মান তো প্রায় সমান, কাছাকাছি তো। 10 টু দ্য পাওয়ার অর্ডার সেম, 8 পয়েন্ট সেম, তারপরে একটু আধটু এদিক ওদিক, এটা প্রায় সমানই ধরা যায়। তাহলে আমার সিদ্ধান্ত কি হবে? as the values of K are almost equal, the reaction is first order. যেহেতু কে এর মানটা সমান আসছে, তাহলে নিশ্চয়ই বিক্রিয়ার যে তথ্যগুলো আমরা পেয়েছি সেই তথ্যগুলো ফার্স্ট অর্ডার রেটটাকেই ফলো করছে, ফার্স্ট অর্ডার ইকুয়েশনটাকেই ফলো করছে। আচ্ছা, এবারে তাহলে বিক্রিয়াটার কে কি হবে, এটার গড় নিতে হবে। The K of reaction is the average. অ্যাভারেজ করলে যেটা পাওয়া যাবে 8.461 ইন্টু 10 টু দ্য পাওয়ার -4 সেকেন্ড। চারটে যোগ করে 4 দিয়ে ভাগ করলেই অ্যাভারেজ পাওয়া যাবে, সেখানে এই মানটা আসছে। তাহলে এই ধরনের বিক্রিয়াটাকে ফার্স্ট অর্ডার প্রমাণ করতে গেলে আমাদের ফার্স্ট অর্ডার ধরেই করতে হবে, করে দেখাতে হবে যে কে এর মানগুলো সমান আসছে। চারটে মান যদি বের নাও করো, অন্তত দুটো বা তিনটে করে তারপরে তুমি বলে দিতে পারো যে একই মান আসছে, সেই হিসেবে এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। নেক্সট দেখো অ্যাক্টিভেশন এনার্জি সংক্রান্ত একটা প্রবলেম। At 400 Kelvin and 500 Kelvin, the rate constant of a reactions are 0.02 second inverse and 0.08 second inverse respectively. 400 কেলভিন এবং 500 কেলভিন একটা বিক্রিয়ার হার ধ্রুবক যথাক্রমে 0.02 এবং 0.08 সেকেন্ড ইনভার্স দেয়া আছে। ডিটারমিন দ্য অ্যাক্টিভেশন এনার্জি ফর দ্য রিঅ্যাকশন, বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তি গণনা করো। তো সক্রিয়করণ শক্তি মানে আমাদের কোথায় যেতে হবে? আরহেনিয়াসের সমীকরণে যেতে হবে। আরহেনিয়াসের সমীকরণে থেকে আমরা অ্যাক্টিভেশন এনার্জি দুভাবে পেয়েছিলাম, জাস্ট থিওরিটা মনে করো। অ্যাক্টিভেশন এনার্জি আমরা দুভাবে নির্ণয় করেছিলাম, একটা ছিল গ্রাফিক্যালি স্লোপ থেকে, আর একটা ছিল দুটো ভিন্ন হার ধ্রুবক থেকে। তো এখানে তো দুটো ভিন্ন হার ধ্রুবকই দেওয়া আছে, তাহলে সেইটাই এখানে অ্যাপ্লাই করতে হবে আমাদের, সেই ফর্মুলাটা। তাহলে আমাদের ফর্মুলা যেটা, লগ অফ K2 বাই K1 সমান EA বাই 2.303 R ইন্টু 1 বাই T1 মাইনাস 1 বাই T2। এই ফর্মুলা মুখস্থ করে ফেলতে হবে ফর্মুলাগুলো। তো এখানে মানগুলো কি কি দেওয়া আছে দেখো। হিয়ার K1 হচ্ছে 0.02 সেকেন্ড ইনভার্স, K2 হলো 0.08 সেকেন্ড ইনভার্স, T1 হলো 400 কেলভিন আর T2 হলো 500 কেলভিন। আর R এর মান তুমি জুলে নাও, জুল পার কেলভিন পার মোল, তাহলে সক্রিয়করণ শক্তির মানটাও জুলে আসবে। এখানে যেহেতু কিছু বলে দেয়নি, তুমি জুলে বা ক্যালোরিতেও নিতে পারো, লিটার অ্যাটমসফিয়ারেও নিতে পারো, দ্যাটস আপ টু ইউ। বাট জেনারেলি উই এক্সপ্রেস দ্য অ্যাক্টিভেশন এনার্জি ইন জুল অর কিলোজুল পার মোল। তো আর এর মান আমরা জুলে বসালে অ্যাক্টিভেশন এনার্জিটা জুলে আসবে, তারপরে বড় হলে সেটাকে আমরা কিলোজুল করে দেব।
তো বসিয়ে দেখো কি আসছে, তাহলে লগ 0.08 বাই 0.02 সমান ইয়ে বাই 2.303 into 8.314 1 বাই 400 মাইনাস 1 বাই 500। এই হচ্ছে আমাদের ডেটা। এবার এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। তো এখানে এটা ভাগ করলে লগ কত আসছে, 4 আসছে, সমান ইয়ে বাই, এটাকে যদি আমরা গুণ করি 19.147 আসবে গুণ করলে। আর এখান থেকে আমাদের 400 গুণিত 500, উপরটা হবে 500 মাইনাস 400, এটা হবে। এরপরে দেখো এই log 4 মানে তো 2 to the power 2, পাওয়ারটা তো বাঁদিকে চলে আসে, তাহলে আমরা লিখতে পারি এটাকে 2 log 2 সমান ইয়ে বাই 19.147 ইন্টু, এটা ইন্টু করে দাও, এটা 100 বাই 400 ইন্টু 500, মানে 4 5 20, 20 পরে আরো দুটো চারটে শূন্য, দুটো শূন্য তার মানে কেটে যাচ্ছে। তাহলে ইয়ে সমান 2 log 2, মানে 2 ইন্টু log 2 এর মান তো মুখস্থ থাকবে তোমাদের, বা ক্যালকুলেটর দেখে ধরো 0.3020 ইন্টু 19.147 ইন্টু 2000 বাই, এইদিকে বাই আর কিছু থাকছে না, 1 হয়ে যাচ্ছে। তাহলে সমান এটা ক্যালকুলেট করলে আসবে যেটা 23,129.576 জুল। যেহেতু বড় পরিমাণটা বেশি, তাহলে এটাকে আমরা কিলো জুল করে দেব 1000 দিয়ে ভাগ করে, তাহলে 23.129 কিলো জুল। তো তাহলে অ্যাক্টিভেশন এনার্জি যেটা, তার আমরা পেয়ে গেলাম মান 23.129। তো তাহলে এইভাবে আমরা সক্রিয়করণ শক্তির অঙ্ক করতে পারি। দুটো ভিন্ন তাপমাত্রায় যদি দেওয়া থাকে, তাহলে ওই log K2/K1 অ্যাপ্লাই করে আমরা করব। লাস্ট প্রবলেম দেখো, এটা অ্যাক্টিভেশন এনার্জি সংক্রান্ত, তবে এটা গ্রাফিক্যাল ব্যাপার। লেখচিত্রের সাহায্যে আমরা যে ধারণাটা পেয়েছিলাম সেখান থেকে এটা সলভ করতে হবে। তো এখানে কি বলেছে দেখো, দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অফ X to Y আর 15 and 9 কিলোজুল পার মোল। X থেকে Y এই যে বিক্রিয়ার হার, সক্রিয়করণ শক্তি 15, আর Y থেকে X বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি 9 কিলোজুল পার মোল। The average kinetic energy of X is 10 kilojoule per mole. X এর গড় গতি শক্তি হলো 10 কিলোজুল পার মোল। ক্যালকুলেট দ্য থ্রেশহোল্ড এনার্জি, সূচনা শক্তি, হিট অফ রিঅ্যাকশন বিক্রিয়া তাপ, আর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ Y, Y এর গড় গতি শক্তি। তিনটে বিষয় নির্ণয় করতে হবে আমাদের গণনা। একটা সূচনা শক্তি থ্রেশহোল্ড এনার্জি, একটা হিট অফ রিঅ্যাকশন বিক্রিয়া তাপ, আর একটা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বা গড় গতিশক্তি অফ Y, Y এর গড় গতিশক্তি। তো তাহলে এটা আমাদের লেখচিত্র দিয়ে করতে হবে। দেখো আমরা লেখচিত্রটা অঙ্কন করব।
এদিকে ছিল আমাদের শক্তি ই, আর এদিকে ছিল রিঅ্যাকশন প্রোগ্রেস। বিক্রিয়ার অগ্রগতি ছিল এক্স অক্ষ বরাবর। এইবার আমাদের লেখচিত্র অঙ্কন করতে, আমরা লেখচিত্র দু রকমের পেয়েছিলাম, একটা ছিল তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে আর একটা তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে। তো তাপদায়ী কি তাপগ্রাহী সেটা তো আমরা হিট অফ রিঅ্যাকশন থেকে বলতে পারি। হিট অফ রিঅ্যাকশনকে ডেল এইচ দিয়ে লেখা হয়। ডেল এইচ যদি পজিটিভ হয় তাহলে তাপগ্রাহী, আর ডেল এইচ যদি নেগেটিভ হয় তাহলে তাপদায়ী। তো এখানে তো ডেল এইচ দেওয়া নেই, নির্ণয় করতে হবে। তাহলে কি করে বুঝবে এটা তাপদায়ী না তাপগ্রাহী? মনে পড়ছে লেখচিত্র দুটো? একটা লেখচিত্র ছিল এরকম, আর একটা লেখচিত্র ছিল এরকম। এটা ছিল তাপদায়ী, এটা তাপগ্রাহী। তো তাপদায়ী যেটা, তার ফরওয়ার্ডের সক্রিয়করণ শক্তি এইটা, আর ব্যাকওয়ার্ডের এইটা। আর তাপগ্রাহী যেটা, তার ফরওয়ার্ডের এইটা, ব্যাকওয়ার্ডের এইটা। তাহলে তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের সক্রিয়করণ শক্তির মান কম, আর ফরওয়ার্ড রিঅ্যাকশনের সক্রিয়করণ শক্তির মান বেশি। সেটাই আমাদের অঙ্কে দেওয়া আছে। ব্যাকওয়ার্ডের কম, ফরওয়ার্ডের বেশি। এই মান দুটো থেকেই আমি ধরে নেব যে এটা একটা তাপগ্রাহী বিক্রিয়া, অর্থাৎ সেকেন্ড কেসটা। তাহলে আমাদের এক্স থাকবে এইখানে নিচে, এটা এক্স, আর ওয়াই থাকবে উপরে। বিক্রিয়াটা এরকম হবে। এবার এক্স থেকে ওয়াই এর সক্রিয়করণ শক্তি হচ্ছে এটা, সেটা দিয়েছে 15 কেজি। আর ওয়াই থেকে এক্স যেটা ব্যাকওয়ার্ড, সেটা দিয়েছে 9 কেজি পার মোলার। অথবা লিখছিলাম আর একটা ডেটা দেয়া আছে যেটা এক্স এর গড় গতি শক্তি। এক্স এর গড় গতি শক্তি মানে এইটা, এটা 10 কিলোজুল। তিনটে তথ্য দেওয়া আছে, এখান থেকে তোমাকে তিনটে প্রশ্ন উত্তর করতে হবে। একটা হচ্ছে সূচনা শক্তি। সূচনা শক্তি কোনটাকে আমরা বলেছি? সূচনা শক্তির সংজ্ঞায় ছিল যে বিক্রিয়া ঘটাতে গেলে বিক্রিয়ককে যে পরিমাণ শক্তি অর্জন করতে হয়, তো এক্স কে এই পরিমাণ শক্তি অর্জন করতে হচ্ছে, তার গড় গতি শক্তি বাদ দিয়ে এইটা। তাহলে গোড়া থেকে যদি ধরি তাহলে টোটাল হচ্ছে এইটা, এইটাই হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি। সূচনা শক্তি গোড়া থেকে একদম গড় গতি শক্তি সহ। therefore threshold energy equals to হবে 15 প্লাস 10 তোমার 25 কিলো জুল পার মোল। একটা উত্তর হয়ে গেল থ্রেশহোল্ড এনার্জি। এবারে আমরা বের করব হিট অফ রিঅ্যাকশন। হিট অফ রিঅ্যাকশন সেটা কোনটা? এই হচ্ছে ওয়াই এর শক্তি আর এটা এক্স এর শক্তি, এদের দুজনের পার্থক্যই তো ডেল এইচ। তাহলে হিট অফ রিঅ্যাকশন ডেল এইচ সমান হবে, এই পার্থক্যটা কি করে পাবো? এই পার্থক্যটা ডেল এইচ টা কি করে পাবো? আমাদের এই যে ফরওয়ার্ড রিঅ্যাকশনের যে সক্রিয়করণ শক্তি আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের যে সক্রিয়করণ শক্তি, এই দুটো ডিফারেন্সই হয়ে যাবে এখান থেকে এইটা, তাহলে এইটা মাইনাস এইটা,
তাহলে 15 মাইনাস 9 ইকুয়ালস টু 6 কিলো জুল পার মোল। এটা হয়ে গেল হিট অফ রিঅ্যাকশন। আরেকটা বলেছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ ওয়াই। ওয়াই এর গড় গতি শক্তি, সেটা কোনটা? ওয়াই এর গড় গতি শক্তি মানে এই যে ওয়াই এর গড় গতি শক্তি, এইখান থেকে এই গোটাটা, তাহলে এইখান থেকে এটা আমরা পেয়েছি 6 আর এখান থেকে এটা 10, তাহলে মোট কত হবে? অ্যাভারেজ কাইনেটিক এনার্জি of y equals to 10 plus 6 equals to 16 কিলোজুল পার মোল। সুতরাং y এর গড় গতি শক্তি হলো 16 কিলোজুল পার মোল। তো তাহলে সক্রিয়করণ শক্তি দিয়ে অঙ্কটা দুভাবে থাকতে পারে, একটা লেখচিত্র দিয়ে আর একটা আরহেনিয়াস সমীকরণ থেকে সরাসরি log k2/k1 দিয়ে। তো আমরা বিভিন্ন ধরনের প্রবলেম করলাম, এরকম অনেক প্রবলেম বইতে করে দেওয়া আছে এবং অনুশীলনীতেও আছে, প্র্যাকটিস করার জন্য তোমরা করে নেবে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে, লেখচিত্রগুলো একদম ক্লিয়ার করে রাখতে হবে সব। তাহলে আমাদের কাইনেটিক্স চ্যাপ্টারটা আজকের মতো এখানেই শেষ হয়ে গেল। থ্যাংক ইউ।